চলো আজকে আমরা তাপগতিবিদ্যা সম্পর্কে যা যা পড়েছিলাম সেইগুলো পড়ার পর নতুন একটু জিনিসপত্র আলোচনা করব। এর আগে আমরা কি দেখেছি? এর আগে দেখেছি যে আমরা একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরের সময় তাপ শক্তিতে রূপান্তর হয় অনেক কিছু। দেখেছিলাম তো যে তুমি বিভব শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করতে পারো, গতিশক্তিকে তাপ শক্তিকে রূপান্তর করতে পারো, এবং এর উপর আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা দেখব যে আমরা তাপ শক্তিতে রূপান্তর করব না, তাপ শক্তিটাই দিব, দিয়ে এবার দেখব এইটা কোন কোন জায়গায় রূপান্তর হচ্ছে। এটা হলো আজকে আমার দেখার মূল উদ্দেশ্য, যে আমি তাপ শক্তি দিব, তাপ শক্তিটা কোন কোন জায়গায় কিভাবে কিভাবে রূপান্তরিত হবে, কোন কোন খাতে এটা ব্যয় হবে। এটা এমন যে আমি একজনকে 100 টাকা দিব, দিয়ে এখন দেখব সে কি করে এই 100 টাকা দিয়ে। সেটাই হলো আজকে আমাদের টার্গেট। সো প্রথমত আমরা চিন্তা করি যে কোনো বস্তুকে তাপ দেওয়া মানে আসলে কি বোঝায়। কোনো বস্তুকে তাপ দেওয়া, আচ্ছা কাজ করছে না কেন? ওয়েট, এবার আসছে। আমরা আগে দেখি যে কোনো বস্তুকে তাপ দেওয়া, এই দেওয়া শব্দটার অর্থ কি। যদি আমরা একটা বস্তু নেই, ধরো একটা চারকোনা একটা বক্স, এই রকম একটা বক্স আমি নিলাম। এই বক্সের মধ্যে অনেকগুলো পদার্থ আছে, এবং এখন থেকে তুমি যাই পড়বা না কেন এই অধ্যায়ে, তুমি দেখবা সব কিছুই গ্যাস নিয়ে কথাবার্তা বলতেছে। প্রথম পত্রের লাস্টের অধ্যায় ছিল আদর্শ গ্যাস। সেই আদর্শ গ্যাসে তোমরা যে নলেজটা পেয়েছো, সেই নলেজের উপর ডিপেন্ড করেই দেখবা তাপগতিবিদ্যার মেজরিটি পড়াশোনা ওখান থেকেই হয়ে যাচ্ছে। তাও আমি একটু ধরে ধরে বলার চেষ্টা করছি। ধরো এটার মধ্যে গ্যাস আছে, এই যে গ্যাস, এই যে গ্যাস, এই যে গ্যাস, এই যে গ্যাসের কণা আছে। হ্যাঁ, এখন এই গ্যাসের কণা কোনো একটা জায়গার মধ্যে আছে। আমি যতটুকু জায়গা পর্যবেক্ষণ করছি ততটুকু জায়গাকে আমি বলি সিস্টেম। আমি এটাকে বলছি সিস্টেম। তাহলে সিস্টেম কি জিনিস? সিস্টেম হচ্ছে যতটুকু জিনিস আমি পর্যবেক্ষণ করছি। আমি দেখছি যে গ্যাস আছে, গ্যাসটা একটা বক্সের মধ্যে আছে, এই বক্স ভর্তি গ্যাসকে আমি বলছি সিস্টেম। বক্স ভর্তি গ্যাসকে আমি বলছি সিস্টেম, এবং এই সিস্টেমের বাইরে যা যা আছে সব কিছুকে বলা হয় সারাউন্ডিং বা পরিবেশ। তো সিস্টেমটা বুঝলেই হচ্ছে, আমরা যেটা পর্যবেক্ষণ করি সেটাই হলো সিস্টেম। আমি তোমাকে পর্যবেক্ষণ করতেছি যে তুমি টেবিলে একটা কলম হাতে তুমি বসে আছো। তো এই যে চেয়ার, টেবিল, তুমি, কলম আর একটা খাতা ধরো, এই যে যতটুকু জায়গা পর্যবেক্ষণ করছি এটা হলো আমার সিস্টেম, এবং এর বাইরে যা থাক তাতে আমার কোনো লেনাদেনা নাই, সেটা হবে আমার সারাউন্ডিং। তো এখানে আমরা একটা সিস্টেম পেয়ে গেছি। সিস্টেম আবার কয়েক রকমের হয়। হতে পারে এই যে বক্সটা আছে, এই বক্সটা খোলা, এই বক্সটা ধরো খোলা, এই বক্সটা ধরো খোলা, এই যে এটার মাথা মনে করো খোলা। এর অর্থ কি? এর অর্থ এই যে ভিতরে গ্যাসের কণাগুলো আছে, এই গ্যাসের কণাগুলো চাইলেই বাইরে চলে যেতে পারে। এগুলো চাইলেই দেখো বাইরে চলে যেতে পারে, বাইরে চলে যেতে পারে। সো এইটাকে আমরা বলি ওপেন সিস্টেম। এটাকে আমরা বলি ওপেন সিস্টেম। আবার এমন হতে পারে যে এই বক্সটা লাগানো, এই বক্সটা লাগানো, এটার মধ্যে যে গ্যাসের কণাগুলো আছে সেই গ্যাসের কণাগুলো কোথাও যেতে পারে না, এটা এখানেই লাগানো থাকে, এখানেই যেতে চায় সে আবার ফেরত আসে, সে আবার মনে করে যে না আমি চলেই যাও, যায় সে আবার ধাক্কাকে ফেরতে আসে। তার মানে এখান থেকে কিন্তু কোনো কিছু বের হতে পারছে না, গ্যাসের কণাগুলো কিন্তু বের হতে পারছে না। কাজে আমরাকে এটা বলছি, এটাকে বলছি ক্লোজড সিস্টেম। ক্লোজড সিস্টেম, ক্লোজড সিস্টেম। আরেকটা বক্স আমি ধরো কল্পনা করলাম, এবং এটা আসলে বক্স না, এটা হলো ধরো একটা ফ্লাক্স। তোমরা যে চায়ের ফ্লাক্স দেখছো না, ধরো সেই রকম একটা জিনিস, পুরো একদম মোটা একটা বক্স। হ্যাঁ, এবং এটার মাঝখানে তোমার এই যে অনেক মোটা, মাঝখানে তোমার কি সব লেয়ার দেওয়া আছে, ফোম টোম কত কিছু দেওয়া আছে। একটা ফিল্টার মনে করো, ফিল্টার তো না, ওই যে ফ্লাক্স, পানির ফ্লাক্স। এবং এইটা এমন যে এটার ভিতর গরম কোনো কিছু রেখে দিলে সেই উত্তাপটা আর বের হয় না, সেই তাপটা আর বের হয় না। তো এটার ভিতরেও গ্যাস থাকতে পারে, গ্যাসের কণা আছে, এই গ্যাসের কণা তো ভাই বের হতে পারবেই না। এখানেই বের হতে পারতো না, এখানে আবার কীভাবে বের হবে? এখানেও বের হতে পারবে না, সে যাবে ধাক্কা খাবে ফেরত আসবে, সে আবার যাবে ধাক্কা খাবে আবার ফেরত আসবে। জিনিসটা হচ্ছে এরকম। এবং তার পাশাপাশি আমি বলছি যে এখানে ভেতরে আর বাহিরে কোনো তাপেরও আদান প্রদান হবে না। আমি চাইলেই এটাকে তাপ দিতে পারবো না, একটা গরম কিছুকে নিয়ে এসে লাগায় রাখলাম, এটা চাইলেই হিট নিতে পারবে না ভিতরে, কারণ বাইরে এমন একটা জিনিস দিয়ে রাখছি যেটা তাপ পরিবহন করে না, তাপ যাইতে দিবে না। একইভাবে ভিতরটা মনে করো অনেক ঠান্ডা বা অনেক গরম, ভিতরে গ্যাস মনে করো অনেক গরম,
বাইরে আমি একটা ঠান্ডা কিছু রাখলাম, এই ভিতরের হিটটা বাইরে আসতে পারবে না, কারণ ওই পরিবহনটা এই বক্স করতে দেয় না। ঠিক আছে, বদ্ধ অবস্থায় একদম কোনো কিছুই বাইরে বের হবে না। যেখানে আমরা দেখছি তার মানে যে হিট, এই হিটেরও আদান প্রদান সম্ভব না, বাইরে থেকেও ভিতরে কোনো হিট যাইতে পারছে না। এটাকে আমরা বলি আইসোলেটেড। এটাকে আমরা বলি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম। তাহলে এই জায়গাগুলোতে কি হবে, এখানে কি তাপ বের হতে পারবে? হ্যাঁ, এখানে বের হতে পারবে। যেমন একটা গরম পানিকে তুমি যদি একটা স্টিলের বোতলের মধ্যে রাখো, গরম পানিকে স্টিলের বোতলে রাখলা, তাহলে তুমি হাত দিলে কিন্তু তোমার গরম লাগবে, হাত দিলেই গরম লাগবে। একটা ঠান্ডা কিছুতে পেঁচায় রাখো, দেখবে ঠান্ডা জিনিসটা গরম হতে শুরু করছে, তার মানে ভিতর থেকে হিটটা বাইরে চলে আসতেছে, ভিতর থেকে তাপটা বাইরে চলে আসতেছে। সো এসব জায়গায় কিন্তু তাপের প্রবাহটা হয়, এসব জায়গায় কিন্তু তাপের প্রবাহ হতে পারে, বাইরে আসতে পারে, ভেতরেও যেতে পারে, তাপ বাইরেও আসতে পারে, ভেতরেও যেতে পারে। আর এখানে তো মুখই খোলা, এখান দিয়েও যেতে পারবে, ভিতর দিয়েও যেতে পারবে, সব জায়গা দিয়ে যেতে পারবে। সো ওপেন, ক্লোজড অ্যান্ড আইসোলেটেড সিস্টেম সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম যে কোনটায় কি হয়। এটার ভেতরে এখন আমরা এই সব নিয়ে একটু আলোচনা করব যে কোনটা কোনটা কখন কখন ইউজ করা যাইতে পারে। সো ধরো আমরা একটা আইসোলেটেড না, ওপেন অথবা ক্লোজ, আমরা একটা ক্লোজ সিস্টেম নিলাম। হ্যাঁ, একটা ক্লোজড সিস্টেম একটা নিলাম, একটা ক্লোজড সিস্টেম আমি নিচ্ছি, ক্লোজড সিস্টেম। আচ্ছা, ক্লোজড সিস্টেম, ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে আমি এখন একটু তাপ দিব, আমার মন চাচ্ছে যে ক্লোজ সিস্টেমে তো কোনো কিছু বাইরে বের হয়ে চলে যেতে পারে না, আবার ভিতরে তাপ দেয়া যায়, দেখি কি হয়। এই যে ভিতরে যে গ্যাসের কণাগুলো আছে সেটা তো পালাইতে পারবে না, দেখে তোকে হিট দেই, হিট দিয়ে দেখি কি হয়, কেমন লাগে জিনিসটা। সো তুমি একটু হিট দিতেছ, এই যে বক্স, এই বক্সের মধ্যে তুমি হিট দিতেছ, খুচুম খাচ্ছুম, আই যায় বক্স হয়ে গেল। এই বক্সের মধ্যে এখন আমি হিট দিব, আমার হিট, HEAT, যেটার বাংলা হচ্ছে তাপ, আমি হিট দিলাম। এখন হিট দিলে কি হবে, এই যে এটার ভিতরে যে গ্যাসের কণাগুলো আছে, এবং আমি বললাম যে আমরা গ্যাসের কণা নিয়ে আলোচনা করব, জিনিসপত্র গ্যাসের কণা নিয়ে আলোচনা করব। সেই যেখানে একটা গ্যাসের কণা, এই যে গ্যাসের কণা, এই যে গ্যাসের কণা, এই যে গ্যাসের কণা, এই যে গ্যাসের কণা, এরা হিট পাবে, এরা তাপ পাবে। তাপ, ব্র্যাকেটে লিখি তাপ, এটা হলো আসলে তাপ, তাপ। হ্যাঁ, হিট মানে হচ্ছে তাপ, এরা তাপ পাচ্ছে। আমাকে যে তুমি তাপ দাও, তাপ পেলে কি হয়, তাপের আদান প্রদানটা কখন হয় মনে পড়ে? কখন হতো তাপের আদান প্রদানটা, কিছু মনে পড়ে? একটা ঠান্ডা জিনিস, একটা গরম জিনিস, ঠান্ডা আর গরম একসাথে লাগাই দিলে গরম থেকে ঠান্ডার দিকে তাপের প্রবাহ হতো, এবং যখন ঠান্ডা বস্তুটা তাপ পাইতো তখন তার তাপমাত্রা বেড়ে যাইতো, গরম বস্তুটা তাপ দিয়ে দিত, তার তাপমাত্রা কমে যাইতো। তাহলে তাপ এমন একটা জিনিস যেটা তাপমাত্রা বাড়ায় দেয়, তাই নাকি? এমনই তো, তাই না? তাপ এমন একটা জিনিস যেটা সাথে তাপমাত্রা বাড়ায় দেয় নাকি? আমরা তো সেটাই দেখলাম, এমনই তো হওয়ার কথা। আচ্ছা, তো এইটুকু আমরা আইডিয়া করছি যে তাপ দিব, তাহলে এই গ্যাসের কণাগুলো তাপ পাবে, তাপ একটা শক্তি, তারা শক্তি পাবে, তারা লাফালাফি বেশি করবে। গ্যাসের কণাগুলো বেশি লাফালাফি করলে তাদের তাপমাত্রা বাড়বে, কারণ তাপমাত্রা তো এটাই বোঝায় যে একটা গ্যাসের কণা কতটুকু লাফালাফি করতেছে, এটাই তো তাপমাত্রা। তাহলে হিট পাইলে আমার এই যে গ্যাসের কণাগুলো আছে, এটার প্রথমত তাপমাত্রা, তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়বে। এখন তাপমাত্রা বাড়লে কি হয়, আমি বলছি তাপমাত্রা বাড়তেছে কোনো একটা জায়গার, তাপমাত্রা কোনো একটা জায়গার বাড়তেছে, এই যে, তার মানে এটার যে গ্যাসের কণাগুলো ছিল এটা আগের চেয়ে অনেক বেশি কাঁপাকাঁপি করতেছে, এদের তাপমাত্রা বাড়তেছে, এদের কাঁপাকাঁপির পরিমাণটাও বাড়তেছে, অনেক বেশি কাঁপাকাঁপি করতেছে, একদম সেই এনার্জি পাচ্ছে, এরা এনার্জি পাচ্ছে। বুঝতে পারছো এবার কথাটা? কোনো কিছুকে তাপ দিলে তার এনার্জি বাড়ে বা শক্তি বাড়ে। আমি যখন এটাকে তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা বাড়ার অর্থ কি, তাদের মধ্যে কাঁপাকাঁপিটা বাড়তেছে, তাদের মধ্যে গতিশক্তিটা বাড়তেছে। গতিশক্তি এ বাড়ার অর্থই হচ্ছে এই গ্যাসের ভেতরের শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের কণাগুলোর শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই যে গ্যাসের ভেতরের শক্তির জন্য এটাকে আমরা বলি অন্তস্থ শক্তি। আমরা তাপমাত্রা বাড়বে,
তাপমাত্রা বাড়ার কারণে এদের কাঁপাকাঁপিও বাড়বে, গতিশক্তিও বাড়বে। তার মানে গ্যাসের ভেতরের শক্তিটা বাড়তেছে, গ্যাসের অন্তঃস্থ শক্তি বাড়তেছে। এটাকে বলা হয় অন্তঃস্থ শক্তি বাড়বে। অন্তঃস্থ অন্তঃস্থ শক্তি, অন্তঃস্থ শক্তি বাড়বে। অন্তঃস্থ শক্তি বাড়বে। আচ্ছা, অন্তঃস্থ শক্তি বাড়বে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে আমি এখানে 100 জুল তাপ দিয়েছি। তুই বললা ঠিক আছে 100 জুল তাপ দিয়েছো, খুব ভালো। তখন 100 জুল তাপ দেওয়ার পর এই 100 জুলটাই ভিতরে আসলো। এখন 100 জুল সম্পূর্ণটা দিয়েই কি তাপমাত্রা বাড়বে, বা এই 100 জুল নতুন অন্তঃস্থ শক্তিকে যুক্ত হবে? কিছু লস হওয়ার কথা না, কিছু অন্য কিছু হওয়ার কথা না। একটু ভালো মতো একটু খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো। ধরো তুমি যদি এমন একটা জিনিস নাও, ধরো এখানে তোমার একটা বদ্ধ একটা জিনিস নিচ্ছি যেটার কোনো কিছু চেঞ্জ হয় না, এখানে আমি হিট দিব, এটার তাপমাত্রা বাড়বে, এটাই তো হওয়ার কথা। তবে যদি তুমি একটা পিস্টনের কথা চিন্তা করো, একটা পিস্টনের কথা চিন্তা করো, এই দেখো একটা পিস্টন। হ্যাঁ, পিস্টন জিনিসটা কি আমি তোমাকে বলে দিচ্ছি। পিস্টন হলো এমন একটা জিনিস যেটার আয়তন পরিবর্তন হয়। এই যে এটা কি আঁকাইলাম, এটা তোমরা ওই যে সিরিঞ্জ দেখছো না, সিরিঞ্জের মতো জিনিসটা, এই যে ইনজেকশন দেয় যে তোমরা যে ভয় পাও, সিরিঞ্জ যে টিপ দেয় ওই জিনিসটা, এটাকে চাপ দিয়ে ঢুকায় দেওয়া যায়। এই যে এখানে যে একটা ফাঁকা জায়গা আছে না, এই ডান্ডি ধরে চাপ দিলে এটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, আবার ডান্ডি ধরে টান দিলে এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ওই ইনজেকশনের মতো। কিংবা ওই যে সাইকেল পাম্প দেয় না, ওই পাম্পের মতো এটা উপর থেকে পাম্প করা যায়। এই উপরের যে চাকতিটা, এই চাকতিটা উঠানামা করে। এই যে হ্যান্ডেলটা তুমি ধরবা খেচাং, তারপরে উঠানামা করবা তুমি জিনিসটা, এইরকম একটা জিনিস, এটার আয়তন চেঞ্জ করা যায়। তো যখন আমি এটাকে হিট দিচ্ছি, তাপ দিচ্ছি, তো এই কণাগুলো তো অনেক কাঁপাকাঁপি করতেছে, এদের গতিশক্তি বেড়ে যাচ্ছে, এরা ছোটাছুটি করতেছে। তো এটার ভেতরে অনেক বেশি প্রেসার তৈরি হয়, গ্যাসের কণাগুলো অনেক ধাক্কাধাক্কি করে, যে ছাড় আমাকে, ছেড়ে দে, অনেক ধাক্কাধাক্কি করে। তো এই প্রেসারে, এই চাপে এইটা একটু বড় হয়ে যায়। তোমরা খেয়াল কর, প্রেসার কুকারে যখন তুমি অনেক হিট দাও, তখন প্রেসার কুকারের উপরে ঢাকনা যেটা আছে না, যে সিটি বলে যেটাকে, সিটি লাফালাফি করে কেন? কারণ ভিতরে এত চাপ দিচ্ছে, ওইটা লাফালাফি শুরু করে দিচ্ছে। ঠিক তেমনি যখন এটার ভিতরে অনেক চাপ তৈরি হয়, একটা ধাক্কা তৈরি হয়, তখন এই চাপে, গ্যাসের তো একটা চাপ থাকে, এই চাপের ধাক্কায় এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে, এটার আয়তনটা বাড়তে শুরু করে। তার মানে এটা একটা কাজ করতেছে, কিছু একটা কাজ হইতেছে, কাজের কাজ তো কিছু একটা হইতেছে, এটা তো বড় হচ্ছে, এটা তো বাইরে যাচ্ছে, জিনিসটা দেখে তুমি বুঝতে পারছো, আরে সরাই দিচ্ছে, এটাকে সরাই দিচ্ছে, স্মরণ হচ্ছে, তার মানে কাজ হচ্ছে। তার মানে যদি তুমি একটা পিস্টন নাও যেটা আয়তন চেঞ্জ করা যায়, তাহলে তাপমাত্রা বাড়বে, অন্তঃস্থ শক্তি বাড়বে, তা তো ঠিক আছে। তার সাথে সাথে তার সাথে সাথে কিছু পরিমাণ কাজ হবে, কিছু পরিমাণ কাজ হবে। এখন এই যে অন্তঃস্থ শক্তিকে বোঝানো হয় ইউ দিয়ে, অন্তঃস্থ শক্তিকে বোঝানো হয় ইউ দিয়ে। এখন আমি ধরো কোনো জায়গায় তাপ দিলাম, হ্যাঁ, তাপ দিয়ে দিলাম আমি কিউ, তাপকে বলা হয় কিউ, হ্যাঁ, কিউ দিয়ে দিলাম, আমি তাপ দিয়ে দিলাম। আর এইখানে তাপটার দুইটা কাজে ব্যয় করা হচ্ছে। প্রথমত কিছু তাপ আসতেছে, আসে দেখছে হ্যাঁ আমি চলে আসছি, এখন কি করা যায়? এখন বলল যে কিছু অংশ আসো, কিছু অংশ আমার তাপমাত্রা বৃদ্ধি করো, আমার অন্তঃস্থ শক্তি, ভেতরের শক্তিটা বাড়াও। সো কেউ কেউ ভেতরের শক্তিটা বাড়াবে। মনে করো, বুঝার জিনিস চেষ্টা করো এটা, যে আমরা কিন্তু অন্তঃস্থ শক্তি বাড়ার কথা বলতেছি, হয়তো অন্তঃস্থ শক্তি কমতে পারে বা বাড়তে পারে। তার মানে আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তন নিয়ে কাজ করব, অন্তঃস্থ শক্তির পরিবর্তন নিয়ে কাজ করব। সো এই জন্যে এটাকে আমরা ডিইউ দিয়ে প্রকাশ করি। ডিইউ মানে হলো ইউ এর পরিবর্তন। আচ্ছা, আর কিছু পরিমাণ কাজ হবে, এটাকে আমরা বলি ডাব্লু। হ্যাঁ, বুঝছো? ডাব্লু। এখন তুমি তাপ দিচ্ছ, তাপ দেওয়ার কারণে কিছু পরিমাণ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে, কিছু পরিমাণ কাজ হচ্ছে।
ধরো টি সময়ে, যখন টি ইকুয়ালস টু 0 সময়, তখন আমি এখানে কোনো তাপও দেইনি এখন পর্যন্ত, কোনো কাজও হয়নি, কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও হয়নি। কিছু সময় পর, ধরো টি ইকুয়ালস টু 5 সেকেন্ড পর, ধরো 5 সেকেন্ড পর আমি এখানে 100 জুল তাপ দিছি, তাহলে তাপ শক্তি দেওয়ার পরিবর্তন কতটুকু হলো? তাপ শক্তির পরিবর্তন কতটুকু হলো? টি ইকুয়ালস টু 0 তে আমি কোনো তাপ দেই নাই, যখন টি ইকুয়ালস টু 5 সেকেন্ড তখন আমি 100 জুল তাপ দিছি, টোটাল 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমি 100 জুল তাপ দিছি, তাহলে টোটাল কতটুকু পরিবর্তন হলো? তাপ শক্তির ক্ষেত্রে 100 জুল, যতটুকু আমি তাপ শক্তি দিছি সেটাই আমার পরিবর্তন। কাজে এখানে তুমি কিউ লিখতে পারো, তুমি ডিকিউ লিখতে পারো, তোমার ইচ্ছা। এখন এই যে 100 জুল শক্তি, ধরো কথার কথা আমি দিয়ে দিছি, 100 জুল শক্তি এসে ধরো 50 জুল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, 50 জুল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। সো ডিইউ হলো আমাদের 50, আর 50 জুল কাজ করা হয়েছে। দেখো তো, যখন টি এর ভ্যালু 0 ছিল, আমি কোনো তাপ দেই নাই, তখন কিন্তু কোনো কাজ হয় নাই। 5 সেকেন্ড পর যখন আমি 100 জুল তাপ দিয়ে দিছি, তাপ শক্তির পরিবর্তন 100 জুল হয়ে গেছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50 জুল হয়ে গেছে, তখন যে বাকি শক্তিটা থাকে সেই বাকি শক্তি কিন্তু কাজে চলে যাবে। সো টি ইকুয়ালস টু 0 তে 0 জুল, টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে 50 জুল, পরিবর্তন কতটুকু হলো? 50 জুল। কাজে তুমি এখানে ডাব্লু না লিখে ডিডাব্লু বা কাজের পরিবর্তনও লিখতে পারো, একই জিনিস, সেম জিনিস, সেম টু সেম। বা এখানে তোমরা ডাব্লু লেখো, কোনো সমস্যা নেই, ডাব্লু লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে কতটুকু কাজ হবে, কতটুকু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, এটা কি করে বুঝবো? এইটা আমরা আস্তে আস্তে বুঝবো। তার আগে এটাকে যদি আমরা একটু ম্যাথামেটিক্যাল ফরম্যাটে লিখি, যে ম্যাথামেটিক্যালি জিনিসটা কেমন লাগে, তাহলে তুমি লেখো এই যে ডি কিউ পরিমাণ তুমি তাপ দিবা, আমি ডি কিউ পরিমাণ তাপ দিলাম, এই তাপটা দুইটা খাতে ব্যয় হতে পারে। এক, কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হতে পারে, অথবা কিছু পরিমাণ কাজ হতে পারে। কিন্তু এই দুইটা জিনিস একসাথে যোগ করলে মোট যে শক্তি, এখানে যে মোট শক্তি, এই মোট শক্তি হবে আমি মোট যতটুকু শক্তি দিয়েছি। তাহলে আমি দিলাম 100 জুল, 50 জুল এইটা, তাহলে 50 জুল এইটা, 100 জুল দিলাম, 30 জুল এইটা ধরো, তাহলে বাকি 70 জুল এইটা। হিসাবটা এইভাবে হয়। আচ্ছা, সামারি করেন প্লিজ। দেখো তাহলে আমি সামারি করে দিচ্ছি জিনিসটা, তাহলে আমি কি বললাম এতক্ষণ ধরে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা পড়লাম যে যখন আমরা কোনো কিছুর মধ্যে তাপ প্রদান করি, যখন কোনো কিছুর মধ্যে তাপ প্রদান করি, তখন সেটার প্রথমত তাপমাত্রা পরিবর্তন হয়, তাপমাত্রা বাড়ে, যে আরে আমাকে তাপ দিছে। তাপ মানে কি? একটা শক্তি, যে আমাকে শক্তি দিছে, শক্তি দিয়ে আমি কি করব? আমার গতিশক্তি পরিবর্তন করব। সে অনেক বেশি লাফালাফি করে, তার কম্পন অনেক বাড়ে, তার ছোটাছুটি অনেক বাড়ে, তার মানে তার তাপমাত্রাটা বৃদ্ধি পায়। কারণ যত বেশি কম্পন হয়, যত বেশি কাঁপে, তত বেশি তাপমাত্রা থাকে, তো তার তাপমাত্রাটা বৃদ্ধি পাইল। এখন যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার অর্থ কি বললাম? এই যে বেশি বেশি কাঁপাকাঁপি করে, বেশি বেশি ছোটাছুটি করে, এই কারণে তাদের ভেতরে যে শক্তিটা, সেই শক্তিটা বৃদ্ধি পায়। শক্তি বাড়বে না, আগে এইভাবে ছিল, এখন শক্তি পাওয়ার পর, তার মানে কি? তাদের শক্তিটা বৃদ্ধি পাইছে, তাদের ভেতরে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। এটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, লেখা উচিত অভ্যন্তরীণ শক্তি। হ্যাঁ, এটাকে অভ্যন্তরীণ শক্তি আমি লিখি, অভ্যন্তরীণ শক্তি একই জিনিস, মানে এটা আমার অভ্যন্তরীণটা একটু বেশি পছন্দ হলো। অভ্যন্তরীণ, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি একই জিনিস, দুইটা একই, অভ্যন্তরীণ শক্তি ও অন্তস্থ শক্তি। তো এই অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি বেড়ে গেল। আবার কিছু কাজ, কিছু কাজ, কিছু কাজও তো হওয়ার কথা। তুমি যখন এটাকে হিট দিবা, তখন ভিতরে অনেক চাপ তৈরি হচ্ছে, অনেক লাফালাফি ছুটাছুটি হচ্ছে, এটা ধাক্কা একটু বড় হয়ে গেল। এই যে এই মাথাটা একটু সরণ হয়ে গেল, হতেই তো পারে, সরণ হয়ে গেল, এটা একটা সিরিঞ্জের মতো একটু সরণ হয়ে গেল, সরণ হলে তো একটু কাজ হবে, তো কিছু পরিমাণ কাজও তো হতে পারে।
তো টোটাল এতটুকু শক্তি পাইলো। এই শক্তিটা কয়েক কাজে ব্যবহার করতে পারে। প্রথমত নিজের মধ্যে সঞ্চয় করে রাখলো, আরে আমি অনেক শক্তিশালী, অভ্যন্তরীণ শক্তি বাড়াইলো। দ্বিতীয়ত এই শক্তি দিয়ে কিছুটুকু কাজ করলো, এই শক্তি দিয়ে কিছুটুকু কাজ করলো, কাজ করতে তো শক্তি লাগবে, এই শক্তি দিয়ে কিছুটুকু কাজ করলো। এই দুইটার যোগফল করলে মোট প্রদান করা শক্তির সমান হবে। মোট প্রদান করা তাপ শক্তি ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যোগ কৃত কাজ। এই যে এই জিনিসটাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। গত ক্লাসে আমরা দেখেছি তাপগতিবিদ্যার 0তম সূত্র, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, সো ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডাব্লিউ, অথবা তোমরা চাইলে ডি ডাব্লিউ লিখতে পারো। ঠিক আছে, এবার আসো আমরা কি শিখলাম? আমরা শিখলাম ডিইউ ইকুয়ালস টু ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডাব্লিউ। প্রদান করা তাপ শক্তি সমান কৃত কাজ যোগ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন পজিটিভ নেগেটিভ নিয়ে এখানে একটা ঝামেলা আছে, যে ভাই পজিটিভ হবে কোনটা, নেগেটিভ হবে কোনটা, কি হবে কোনটা, একটা ঝামেলা আছে। আমি দেখো এটাকে বলে সাইন কনভেনশন। ডিকিউ এর ক্ষেত্রে ডিকিউ এর ক্ষেত্রে ডিকিউ এর ক্ষেত্রে ডিকিউ এর ক্ষেত্রে যদি এমন তুমি দেখো যে সিস্টেম মানে কি, ওই যে গ্যাস পাত্র যেটা আমরা পর্যবেক্ষণ করতেছি, সিস্টেমকে তাপ দেয়া হয়েছে, সিস্টেমকে আমি তাপ দিয়েছি, এমনটাই তো হওয়ার কথা। সিস্টেমকে আমরা তাপ দিয়েছি এমনটাই কিন্তু হওয়ার কথা, এটাকে আমরা বলছি পজিটিভ। তাহলে তুমি বুঝে যাবা, ধরো কথার কথা বলছি তোমাকে, সিস্টেমে বা এই পাত্রের মধ্যে আমি 100 জুল শক্তি দিয়েছি। এর অর্থ কি? এর অর্থ ডিকিউ এর ভ্যালু প্লাস 100 জুল। তোমাকে আমি বললাম যে সিস্টেম তাপ ছেড়ে দিয়েছে। মানে কি? মানে সিস্টেমের ভিতর থেকে তাপ বের হয়ে চলে আসছে। সিস্টেম তাপ ছেড়ে দিছে, তাপ বের করে দিছে, সিস্টেমের মধ্যে থেকে তাপ বের হয়ে গেছে। হতেই পারে আমি বাইরে থেকে ভিতরে তাপ দিতে পারি, আর গরম কিছু আগুনের মধ্যে শোয়া দিলাম, এলো বাবা তাপ লাও, হইতেই পারে। আবার এমনও হইতে পারে যে সিস্টেমটা অনেক গরম, আমি ওকে আমার বাসার মধ্যে নিয়ে আসছি, ঠান্ডা একটা বাসা, সে তাপ ছেড়ে দিচ্ছে চারপাশে, যাও বাবা তাপ চলে যাও, হতেই পারে। এখন এমনটা তো হওয়ার কথা না। আমরা যে সব কিছু ফর্মুলা লিখছি, আমরা তো লিখছি তাপ দেওয়ার জন্য। সো এটা তো উল্টা ঘটনা হয়ে গেল, যে সিস্টেমই তাপ দিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এটাকে আমরা বলি নেগেটিভ, এটাকে আমরা বলি নেগেটিভ। সো যদি কোথাও লেখা থাকে যে সিস্টেম 100 জুল তাপ ছেড়ে দিল, এর অর্থ হচ্ছে সিস্টেম এখানে ডিকিউ এর ভ্যালু মাইনাস 100 জুল। বুঝেছি? বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, এবার আসো ডিইউ এর কথা বলি আমরা। ডিইউ হওয়া উচিত কোনটা? তাপমাত্রা বাড়া, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হওয়া, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া, তাই তো? আমি তাপ দিব, তার তাপমাত্রা বাড়বে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে, এমনটাই তো হওয়ার কথা। অভ্যন্তরীণ বা অন্তস্থ দুটো একই জিনিস। অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, এর অর্থ কি? এর অর্থ হলো তাপমাত্রা বাড়ছে। হ্যাঁ, এর অর্থ হলো তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা না বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে না, এটা কিন্তু মাথায় রেখো। তাপমাত্রা না বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে না, কারণ অভ্যন্তরীণ শক্তি মানে কি? গ্যাসের শক্তি। গ্যাসের শক্তি কোত্থেকে আসে? ওই যে কাঁপাকাঁপি করতেছে ওই শক্তি। কারণ তাপমাত্রা যদি না বাড়ে, কাঁপাকাঁপিও বাড়বে না, শক্তিও বাড়বে না, কিছুই বাড়বে না। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। তাহলে এইটা হবে আমাদের কি? প্লাস ভি, পজিটিভ। এমনটাই তো হওয়া উচিত। আমি তাপ দিব, তার তাপমাত্রা বাড়বে, তার অন্তস্থ শক্তি বাড়বে। আমি বললাম যে আমি তাকে 100 জুল শক্তি দিলাম,
তার অভ্যন্তরীণ শক্তি 100 জুল বাড়লো, তাহলে অভ্যন্তরীণ শক্তি 100 জুল বাড়লো, তাহলে ডিইউ এর ভ্যালু কত হবে? প্লাস 100 জুল। আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? অঙ্ক করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তাহলে তুমি বুঝেই গেছো কি হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি কমলে অথবা তোমার তাপমাত্রা কমলে, একই তো কথা, তাপমাত্রা কমা মানেও তো অভ্যন্তরীণ শক্তি কমা, তাহলে তুমি দেখবা যে এটাকে নেগেটিভ বলা হবে। আমি তোমাকে বললাম যে ধরো কথার কথা আমি এখানে দিয়েছি, ধরো কিছু দেই নেই, আমি এখান থেকে 100 জুল শক্তি বের করে নিছি, কোনো একটা সিস্টেম থেকে 100 জুল শক্তি বের করে নিছি, তাহলে ডিকিউ মাইনাস 100 জুল শক্তি বের করে নেওয়ার কারণে 50 জুল আমি 100 জুল ভিতর থেকে শক্তি বের করে নিয়ে আসছি, তো অভ্যন্তরীণ শক্তি 50 জুল কমে গেছে, তাহলে ডিইউ কত হবে? -50। আচ্ছা, এরপরে কোনটা আসলো? এরপরে আসলো ডাব্লিউ। এটা কেন ডি ডাব্লিউ লিখলাম না? কারণ কৃত কাজ টি ইকুয়ালস টু 0 সময় কৃত কাজ 0, টি ইকুয়ালস টু একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর কৃত কাজ হয়ে গেছে ডাব্লিউ, তাহলে কৃত কাজের পরিবর্তন কতটুকু হইল? 0 ডাব্লিউ, কৃত কাজের পরিবর্তন ডাব্লিউ। সো ডাব্লিউ লেখা যা কথা, ডি ডাব্লিউ বা কৃত কাজের পরিবর্তন লেখা একই কথা, দুইটা একই জিনিস। ডাব্লিউ লিখতে পারো, ডি ডাব্লিউ লিখতে পারো। তো ধরো ডি ডাব্লিউ লিখলাম, যেহেতু সবার সাথে পরিচিত, এখানে সবাই ডি আছে এখানে, সো আমি ডি ডাব্লিউ লিখলাম। ধরো লিখলাম ডি ডাব্লিউ লিখলাম, ডাব্লিউ লেখো একই কথা। ডাব্লিউ হলো কতটুকু কাজ করা হয়েছে, ডি ডাব্লিউ মানে হলো কতটুকু কাজের পরিবর্তন হয়েছে, দুইটাই তো একই, দুইটার মানে তো ডাব্লিউ, দুইটাই তো একই। আচ্ছা, ডাব্লিউ যদি দেখো, যদি তুমি কখনো চোখ খোলার পর দেখো যে তোমার সিলেবাস অনেক বাকি, তাহলে কি করবা? তাহলে কান্নাকাটি করবা। কিন্তু যদি কখনো দেখো চোখ খোলার পর যে সিস্টেম কাজ করেছে, সিস্টেম কাজ করেছে, সিস্টেম কিভাবে কাজ করে? সিস্টেমে যে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে সরাই দিছে জিনিসপত্র, বুঝো নাই জিনিসটা? ব্যাপারটা কি বুঝো নাই? দেখো, এই দেখো, এটা তো পিস্টন, তাই না? এই যে পিস্টন, উপরে একটা দণ্ড, এই দণ্ড ধইরা তুমি এটাকে ছোট বড় করতে পারবা। এখন ভিতরে যে গ্যাসের কণাগুলো আছে, ছোট্ট সোনা গ্যাসের কণা, এই গ্যাসের কণাগুলো এটাকে চাপ দিচ্ছে, বলছে দূর হ শালা, চাপ দিচ্ছে, এটাকে ছোটাছুটি করছে, চাপ তৈরি হচ্ছে, এই চাপ দিয়ে এইটাকে উপরের দিকে উঠায় ফেলছে, চাপ দিয়ে একটা কাজ করে ফেলছে। আরে শর্মা সেরা, তার মানে সিস্টেম একটা কাজ করছে, এটাকে আমরা বলি সিস্টেম কাজ করেছে, তার মানে এই কাজটা অবশ্যই পজিটিভ কাজ। সাবাস, সিস্টেম কাজ করছে, এমনটাই তো হওয়ার কথা। আমি তোকে তাপ শক্তি দিব, তুই তোর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবি এবং কিছু পরিমাণ কাজ করবি, সে কাজ করছে, দ্যাটস লাইক এ গুড বয়, সে হলো আমাদের পজিটিভ। কিন্তু যদি সিস্টেমের ওপর কাজ করা হয়, সিস্টেমের ওপর কাজ মানে কি? মানে সিস্টেম চাচ্ছে জিনিসটাকে ঠেলে উপরে উঠাইতে, পিস্টনটাকে ঠেলে উপরে উঠাইতে। এখন আমি তো বুঝতে পারছি তোমাদের পাওয়ার হয়েছে, আমি কি করলাম? উপরে উঠাবি, আরো ঢুকাই দিলাম ভিতরে, একদম চাপ দিয়া ঢুকাই দিছি। যে কিসের উপরে উঠানো, কিসের প্রসারণ, কিসের কি, আমি চাপ দিয়ে ঢুকাই দিছি ভিতরে, একদম চাপ দিছি, একদম সিরিঞ্জ মনে করে একদম ঢুকে গেছে ভিতরে। তাহলে এটা কি হলো? আমি কি সিস্টেমকে কাজ করতে দিছি? আমি তো দেই নেই, আমি ওর উপর উল্টা কাজ করছি, যে তুই কি কাজ করবি, দেখ আমি তোর উপর কাজ করবো, আমি তো ওর উপর কাজ করছি। এটাকে বলা হয় নেগেটিভ কাজ, এটাকে আমরা বলি নেগেটিভ কাজ তাপগতিবিদ্যার ভাষায়। হ্যাঁ, তাহলে আমি কি করছি? একটা সিস্টেম আছে, সিস্টেম মানে বেসিক্যালি বুঝে নিবা আমাদের এখানে পিস্টন, যদি কোনো কিছু না বলে দেয়, পিস্টন মানে কি? যে সিরিঞ্জের মতো উঠানামা করে। হ্যাঁ, আচ্ছা, তা আমি কি করছি? এটার উপর কাজ করছি, এটার উপর 100 জুল কাজ করছি, তাহলে ডি ডাব্লিউ বা ডাব্লিউ, এটার ভ্যালু কত? -100 জুল। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এখন আসো, এই যে কৃত কাজ, আমরা যে কৃত কাজ দেখলাম, কৃত কাজ ডাব্লিউ,
এটা আসলে কি রকম? কৃতকাজ ডাব্লু দিয়ে আসলে কি বুঝাইতেছে? ডাব্লু জিনিসটা আসলে কি একটু দেখো বুঝি। কৃতকাজ ডাব্লু জিনিসটা কি? দেখো, কৃতকাজ মানে এই যে পিস্টনটা আছে, এই যে পিস্টনের এখানে যে তোমার ডান্ডিটা আছে, এইটা সরানো কতটুকু কাজ করতে হচ্ছে। গ্যাসের কণা এটাকে ধাক্কা দিয়ে সরাই দিল, বা আমি এটাকে চাপ দিয়ে ভিতরের দিকে সরাই দিলাম, এই যে সরণ হচ্ছে, এটা হচ্ছে কৃতকাজ। একটা হবে পজিটিভ, যেটা গ্যাসের কণা ধাক্কা দিয়ে উপরে উঠাই দিলে বা ভিতরে প্রসারিত হয়ে গেলে পজিটিভ, সংকুচিত হয়ে গেলে নেগেটিভ। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হলো আমাদের প্রসারণ, এটা আমাদের প্রসারণ, এটা আমাদের সংকোচন। ঠিক আছে? তো ধরো এটাকে যদি আমি এভাবে আঁকাই, যে এই যে এখানে একটা পিস্টন আছে, এখানে এইটা হলো আমাদের সিলিন্ডার, ওকে। এখানে এইটা হলো আমাদের পিস্টন, এটা হলো আমাদের পিস্টন। আচ্ছা, আচ্ছা, এখন এইটাকে সামনে পিছনে নাড়ানো যায়, সামনে পিছনে নাড়ানো যায়। সো কি করলো, এইখানে যে গ্যাসের কণাগুলো আছে, এইখানে যে গ্যাসের কণাগুলো, এই যে একটা গ্যাস, এই যে একটা গ্যাস, এই যে একটা গ্যাস, এই যে একটা গ্যাস, গ্যাসের কণাগুলো এখানে খুব ধাক্কা দিচ্ছে, এখানে একটা চাপ দিচ্ছে, এখানে একটা ধাক্কা দিচ্ছে, চাপ দিচ্ছে। সো ধরে নাও এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, এই যে এইখানে, এইটা হলো এ, এবং এইখানে এই গ্যাসের কণাগুলো চাপ দিচ্ছে, কি পরিমাণ চাপ দিচ্ছে? পি পরিমাণ চাপ দিচ্ছে, পি পরিমাণ চাপ দিচ্ছে। এখন তোমরা পড়েছো অনেক যুগ আগে, অনেক যুগ আগে পড়েছো যে চাপ মানে কি? চাপ মানে মোট প্রযুক্ত বল ডিভাইডেড বাই কতটুকু জায়গার উপর সেই বল প্রযুক্ত হচ্ছে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এফ মানে কি? এফ মানে হচ্ছে পি এ, এটা হচ্ছে আমাদের এফ। ওকে, এখন আমরা কি জানো কি হিসাব করতেছিলাম? আমরা হিসাব করতেছিলাম কাজ। কাজ মানে কি? কাজ মানে হলো বল আর সরণের ডট গুণফল, তাই তো? বল আর সরণের ডট গুণফল। দেখো তো এখানে বল কোন দিকে কাজ করতেছে? গ্যাসের কণাগুলো এটাকে এদিকে চাপ দিচ্ছে, তার মানে যে বলটা আছে সেই বলটাও কিন্তু বাইরের দিকে, এই দিকে বল প্রয়োগ করা হচ্ছে, এই দিকে ধাক্কাটা দিচ্ছে, এইদিকে তাকে সরায় দেওয়ার চেষ্টা করছে, আবার তার সরণটাও কিন্তু এইদিকেই হবে। ধরো এই পিস্টনটা একটু সামনে সরে চলে আসলো, এটা এক্স পরিমাণ সামনে সরে চলে আসলো, বা আমি বললাম ক্ষুদ্র পরিমাণ ডিএক্স সামনে সরে চলে আসলো, ক্ষুদ্র ডিএক্স পরিমাণ সামনে সরে চলে আসলো। ঠিক আছে, ক্ষুদ্র ডিএক্স পরিমাণ সামনে সরে চলে আসলো। ধরো এইটা এখন এই জায়গায় আছে, ধরো এটা এখন এই জায়গায় আছে, হ্যাঁ, এই জায়গায় আছে। তাহলে কি হলো? এইটা ধাক্কা খেয়ে সামনে চলে আসলো, এইটা ধাক্কা খেয়ে সামনে সরে চলে আসলো, ডিএক্স পরিমাণ সামনে সরে চলে আসলো। আচ্ছা, এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, এইটা যদি ডিএক্স হয়, তাহলে এই আয়তনটা, যতটুকু আয়তন পরিবর্তিত হইল, এই আয়তনটা কত হবে? এই আয়তনটা কত হবে? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এ। আবার এই দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স, ডিএক্স মানে এক্স এর ক্ষুদ্র একটা সরণ হয়েছে ডিএক্স। তাহলে এই যে যতটুকু আয়তনের পরিবর্তন হলো, এটা কি হবে? এটা হবে ডিএক্স গুণন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমি এখানে লিখে দিই, এই যে আয়তনটা হলো, আয়তনের পরিবর্তন, আমি লিখলাম যে আয়তনের পরিবর্তন বা ডিভি, ভিতে আয়তন, ডিতে পরিবর্তন, ডিভি। এটা কত হলো? এটা হলো এই যে ডিএক্স পরিমাণ সরণ হয়েছে এইটা, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ গুণ ডিএক্স, ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য, তাহলে আয়তনটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন বল প্রয়োগ করা হচ্ছে এই দিকে, সরণও হচ্ছে এই দিকে, বল প্রয়োগ করা হচ্ছে এই দিকে, দেখো সরণও হচ্ছে এই দিকে, দুটাই একই দিকে। তাহলে কি আমার এই যে ডট গুণফল লেখার দরকার আছে? আমি সরাসরি লিখতে পারি, আমি সরাসরি লিখতে পারি যে ডাব্লু ইকুয়ালস টু বল আর সরণের গুণফল। বলকে বললাম এফ, সরণ কতটুকু হয়েছে? ডিএক্স, সরণ হয়েছে ডিএক্স। যেহেতু একই দিকে মানে কি 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, একই দিকে মানে, তাহলে cos 0 ডিগ্রি এর ভ্যালু কত হবে? 1 হবে। তোমরা দেখেছো যে
কাজকে বল এবং স্বর্ণের ডট গুণফল লেখা হয়, একই দিকে থাকলে সরাসরি গুণ করলেই হয়ে যায়। তাহলে এফ এর ভ্যালু কত? এফ সমান কত? এফ সমান হলো আমাদের পি এ। এফ হচ্ছে আমাদের পি এ, এখানে হলো আমাদের ডিএক্স। এখন এই যে এ ডিএক্স মানে কি? মানে আয়তনের পরিবর্তন। এ ডিএক্স মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। সো পি আর এ ডিএক্স এর জায়গায় আয়তনের পরিবর্তন ডিভি। এইটা হলো আমাদের ডাব্লু বা কৃতকাজ। এইটা হলো আমাদের ডাব্লু বা কৃতকাজ। এখানে দেখো আমরা ধরে নিয়েছি এখানে চাপ, এখানে এই যে চাপ ধ্রুবক আছে ধরে নিছি আর কি। সো কৃতকাজ আমরা কেমনে বের করব? পি আর আয়তনের পরিবর্তনকে গুণ করব। পি আর আয়তনের গুণফলকে আমরা গুণ করলেই আমরা এখান থেকে কৃতকাজ পেয়ে যাচ্ছি। এটা বুঝতে পারছি? এটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, তাহলে চলো, যদি এটা বুঝতে পারি তাহলে তোমাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। আরেকটা ইনফরমেশন তোমাদের জানা দরকার। তোমাদের কি এটা কোনো পরিচিত মনে হচ্ছে? পি আর ডিভি। আমি তোমার একটা তোমাকে উদাহরণ দিই। দেখো, তোমাকে একটা আমি উদাহরণ দিই। দেখো, এটাকে তুমি কাজের পরিবর্তন হিসেবে দেখো। এই যে কাজের পরিবর্তন হিসেবে লেখো। হ্যাঁ, আমি কাজের পরিবর্তন হিসেবে লিখলাম। লেখা তো যায়, ডাব্লিউ এর জায়গায় তো ডিডাব্লিউ লেখা যায়। আচ্ছা, লিখলাম। এখন ইন্টিগ্রেশন করো তো। ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিভি। ওকে, ফাইন। তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন ডিডাব্লিউ মানে তো অবশ্যই ডিডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিভি। ইন্টিগ্রেশন পি ডিভি। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে পি এবং ডিভি, যদি এখানে ভি থাকে এবং এখানে যদি পি থাকে এবং এদের গ্রাফ যদি এই রকম হয়, কথার কথা এই রকম হয়, ধরো কথার কথা এইরকম একটা গ্রাফ আমি পাইলাম, তাহলে এটা একটা লিমিট থাকবে। লিমিট ধরো V1 থেকে V2 পর্যন্ত লিমিট থাকবে অবশ্যই। তাহলে এটা হলো V1, এইটা হলো আমাদের V2। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে ভেতরে যে ক্ষেত্রফলটা আছে V1 থেকে V2 এর মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটাকে বলা হয় ইন্টিগ্রেশন পিডিভি বা ইন্টিগ্রেশন পিডিভি। মানে এটাই তো আমাদের ইন্টিগ্রেশন V1 থেকে V2 এর পিডিভি এর অর্থ এটাই আমাদের কৃতকাজ। এটাই আমাদের কৃতকাজ। তাহলে যদি তোমাকে কেউ কখনো গ্রাফ দেয়, কেউ তোমাকে ধরো একটা গ্রাফ দিল, তুমি খেয়াল করে দেখলা গ্রাফে ভি আছে এবং পি আছে, মানে চাপ আছে এবং আয়তন আছে। এর অর্থ তুমি যদি সেই গ্রাফে দুইটা লিমিট বের করে ফেলতে পারো, তোমাকে যদি বলে যে আমি তাপ দিছি, তাপ দিয়ে তার আয়তনের পরিবর্তন হয়েছে, তুমি জিজ্ঞেস করবে কতটুকু আয়তনের পরিবর্তন হয়েছে, সে বলবে V1 থেকে V2 পর্যন্ত আয়তনের পরিবর্তন হয়ে গেছে। তখন তুমি খুব চালাকির সাথে এই গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করে কাজ বলে দিতে পারবা যে ও আচ্ছা, তাহলে আপনার V1 থেকে V2 পর্যন্ত আয়তনের পরিবর্তন হয়েছে। সে বলবে হ্যাঁ স্যার, হ্যাঁ। তখন তুমি হিসাব করে বলবা তাহলে আপনার কৃতকাজ এত। সে তো চমক হয়ে যাবে, আরে কিভাবে বললো জিনিসটা, কিন্তু আমরা তো জানি কিভাবে বলছে। আচ্ছা, তাহলে আসো আমরা একটু অঙ্কের দিকে যাই। যদি আমরা একটা অঙ্ক করি, একটাই অঙ্ক করব, একটা অঙ্ক করে আজকে ছুটি দিয়ে দিব। এরপরে নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো অঙ্ক করব। আজকে আসলে আমি কোনো কিছু সাজায় গোছায় নিয়ে আসিনি, বুঝছো? তোমরা অপেক্ষা করবা। তোমাদের তো আমি ক্লাস
মানে স্কিপ করতে পারি না, অনেক কিছু সাজায় শেষ টেস করে আসতে আসতে আমার প্রায় অনেক লেট হয়ে গেছে। স্টিল তোমরা যে অপেক্ষা করতেছো, তোমাদের উপর আমার একটা দায়বদ্ধতা আছে, এই জন্য ক্লাসটা নিতে আসলাম, যে অন্তত ওরা কিছু শিখুক, অল্প হলেও যেন শিখে। নেক্সট ক্লাসে আমরা আরেকটু বেশি পড়ে কভার আপ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা এরকম হতে পারে যে তোমাকে বলল যে কোনো কোনো সিস্টেমে কোনো সিস্টেমে 200 জুল, একটা সহজ, কোনো সিস্টেমে 200 জুল তাপ শক্তি দিলে কৃত কাজ 20 জুল হয়। কৃত কাজ 20 জুল হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? অভ্যন্তরীণ শক্তি, বা ধরো অভ্যন্তরীণ শক্তি তাপ দেওয়ার আগে, তাপ দেওয়ার পূর্বে 200 জুল হলে তাপ দেওয়ার পরে, তাপ দেওয়ার পরে অভ্যন্তরীণ শক্তি কত? বুঝতে পারছো প্রশ্নটা? সহজ প্রশ্ন না? সলভ করো। এটা সলভ করো এবার, দেখি কেমন পারো। সহজ জিনিস, কিন্তু সহজ জিনিস। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি ডি কিউ বা প্রদান করা তাপ শক্তি ইকুয়ালস টু কি বলতো? একটা অংশ ব্যয় করা হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে, এবং একটা অংশ ব্যয় করা হয় কৃত কাজে, বা ধরো এখানে ডি দিলে একটা তুমি। তাহলে এখন তোমাকে বলা হয়েছে যে তুমি 200 জুল তাপ শক্তি দিছো, এখানে তুমি দিছো 200 জুল তাপ শক্তি। তাপ শক্তি দিছো, তাহলে কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তো এইটা হবে প্লাস 200 জুল। এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমি জানি না, আমি এটা জানলাম, লিখলাম ডিইউ। আচ্ছা, এখন তাপ দেওয়ায় অভ্যন্তরীণ শক্তি তাপ দেওয়ায় পূর্বে, আচ্ছা, কৃত কাজ 20 জুল হয়। কৃত কাজ 20 জুল হয়। এখানে বলে দেয় নাই যে সিস্টেম কাজ করছে নাকি সিস্টেমের উপর কাজ করা হয়েছে, বাট যেহেতু কোনো কিছু বলে দেয় নাই, আমি ধরে নিব যেমনটা নর্মাল তেমনটাই হয়েছে, যা হওয়ার কথা তাই হয়েছে, তার মানে এটা পজিটিভ আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পজিটিভ 20 জুল থাকলো। তাহলে ডিইউ কত আসতেছে? ডিইউ 200 জুলে 20 জুল কাজ হয়, তাহলে ডিইউ আসতেছে, এটাকে নিয়ে আসে বিয়োগ করে দাও, 180 জুল। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু হবে? 180 জুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি? মানে অভ্যন্তরীণ শক্তি এতটুকু পরিবর্তিত হয়ে যাবে। এখন কি হওয়ার কথা? আমি যদি তাপ দেই, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বাড়ার কথা নাকি কমার কথা? তাপ দিলাম, তাহলে অবশ্যই বাড়ার কথা, তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে। পূর্বে ছিল কত? পূর্বে ছিল 200, এখন আর কতটুকু বাড়বে? 180। পূর্বে ছিল 200, এখন বাড়বে 180, তাহলে কত হবে? 380। এভাবেও করতে পারো, এভাবে আমরা করব না। আমরা কি করব? কোনো কিছুর পরিবর্তন আমরা কিভাবে লিখি? কোনো কিছুর পরিবর্তন মানে কি? কোনো কিছুর পরিবর্তন মানে হচ্ছে, পরিবর্তন মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কোনো কিছুর পরিবর্তন শব্দের অর্থ কি? পরিবর্তন মানে হচ্ছে বর্তমানে তার অভ্যন্তরীণ শক্তি মাইনাস আগে তার অভ্যন্তরীণ শক্তি। তোমাদের মনে আছে, তোমরা দেখছিলা ওই যে ভরবেগের পরিবর্তন বা শক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন কি ছিল? গতিশক্তির পরিবর্তন ছিল ফাইনাল গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। জিনিসটা হলো ওই রকম জিনিস, সেম ওই রকম একটা জিনিস। তাহলে এইটা আসতেছে আমাদের 180। এখন এটা কি? এটা হলো ইনিশিয়াল বা পূর্বে গতিশক্তি, পূর্বে অভ্যন্তরীণ শক্তি। পূর্বে অভ্যন্তরীণ শক্তি কত ছিল? 200 জুল। তাহলে বসাও,
ইউ এফ মাইনাস 200 ইকুয়ালস টু 180। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইউ এফ ইকুয়ালস টু 180 প্লাস 200, এটা হবে আমাদের 380 জুল। খুবই বাচ্চা একটা অঙ্ক ছিল, নবজাতক একটা অঙ্ক ছিল, খুবই নবজাতক একটা অঙ্ক ছিল। এত নবজাতক অঙ্ক আসলে আমাদের পছন্দ না, একটু টাফের দিকে আমাদের যাওয়া উচিত। তো চলো একটু টাফের দিকে আমরা যাই। তোমাকে বলা হলো, ধরো কথার কথা, তোমাকে কি বলা হবে, ধরো তোমাকে বলা হলো কথার কথা যে কোনো কোনো গ্যাসের সিস্টেমকে তাপ প্রদান করা হলে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ধরো কত জুল, 57 জুল। আচ্ছা একটু ভালো ভ্যালু দেই, 50 জুল, ঠিক আছে। গ্যাসের চাপ ধ্রুব থাকে এবং আয়তন 1 মিটার কিউব বেড়ে যায়। ঠিক আছে, তোমাকে বলছে গ্যাসের চাপ কতটুকু দিব। ধরো গ্যাসের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের 1/100 গুণ। তাহলে কত তাপ দেয়া হয়েছিল, এটা হলো প্রশ্ন, যে তাপ কতটুকু দেয়া হয়েছিল। এটা কেমনে করব, খুবই সহজ কিন্তু। কেমনে করবো এটা দেখো তো। প্রথমে আমি তাপ দিছি, তাপ দেওয়ার কারণে তার অভ্যন্তরীণ শক্তি 50 জুল পরিবর্তন হয়েছে, বা বলতে পারি অভ্যন্তরীণ শক্তি 50 জুল বৃদ্ধি পেয়েছে তাপ দিলে। তাহলে প্রথমত আমরা এখান থেকে বলতে পারি যে ডি ইউ ইকুয়ালস টু 50 জুল। আচ্ছা, এরপর তোমাকে বললো গ্যাসের চাপ ধ্রুব থাকে, মানে চাপ পরিবর্তন হয় না, এবং আয়তন 1 মিটার কিউব বেড়ে যায়। তাহলে এটা কি 1 মিটার কিউব বাড়ে আয়তন, তাহলে আমরা পাইলাম ডিভি ইকুয়ালস টু 1 মিটার কিউব। আচ্ছা, তাহলে গ্যাসের চাপ স্বাভাবিক বায়ু চাপের 1/100 গুণ। গ্যাসের চাপ কত, যেটা ধ্রুব থাকে, এই চাপ কখনো পরিবর্তন হয় না। স্বাভাবিক বায়ু চাপ মানে 1 এটিএম, 1 এটিএম মানে কত, 101.325 প্যাসকেল। এই প্যাসকেলের 100 ভাগের 1 ভাগ, তাহলে এটা আসবে কত, 1013.25 প্যাসকেল। এত আসলো। আচ্ছা, আর কোনো ইনফরমেশন দেওয়া আছে? আর কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই। আমরা কি জানি, আমরা জানি ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডাব্লু। এখন এই যে ডাব্লু সমান সমান আমরা দেখেছিলাম যে ডাব্লু সমান সমান লেখা যায় ডাব্লু সমান সমান পি ডিভি, বা এটা আমরা কি হিসাব প্রকাশ করতেছি, আমরা ডি ডাব্লু হিসেবে প্রকাশ করতেছি, তাই তো। তো ডি ডাব্লু ইকুয়ালস টু পি ডিভি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। এরপর এখান থেকে আমরা বলেছিলাম যে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিভি। এখন দেখো পি এখানে ধ্রুবক,
এখানে বলা হয়েছে যে পি বা চাপ ধ্রুবক, তার মানে এই জিনিসটা ধ্রুবক। এখন ধ্রুবক রাশিকে ইন্টিগ্রেশন করো বা ডিফারেন্সিয়েশন করো, বাইরে বের করে নিয়ে চলে আসা যায়। সো এটাকে বাইরে বের করে নিয়ে চলে আসলা, তারপরে বাকি যা আছে সেটাকে ইন্টিগ্রেশন করতেছে এখন। তো ডিভিকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? ডিভিকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? ভি পাওয়া যাবে। ভি পাওয়া যাবে না কি পাওয়া যাবে? ডিভিকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? ডিভিকে যদি আমি লিমিট দেই, লিমিট তো থাকবে v1 থেকে v2, ইন্টিগ্রেশন করো তো, তাহলে তুমি দেখবা আসবে ভি, এবং লিমিট বসাও v1 থেকে v2, তাহলে কি আসবে এখানে? পি, এবং তারপরে v2 মাইনাস v1, তাই না? লিমিট বসালে এটা আসে না? লিমিট বসালে তো এটাই আসে। তাহলে পি মানে কি বলতে পারতেছি? বড় হাতের ডেল ভি। বড় হাতের ডেল ভি এর অর্থ কি? মানে কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে একটা বড় পরিসরে। চাপ যেহেতু ধ্রুবক, আয়তন যত পরিবর্তন হয় হোক, পরিবর্তনটা গুণ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, সো এটা আমরা এখান থেকে আমরা পাইছি, এটাকে ইন্টিগ্রেশন করছি এখানে, এখানে এটাকে ইন্টিগ্রেশন করছি, হ্যাঁ করছি। এখন এটাকে ইন্টিগ্রেশন করলেও সেম একটা লিমিট তো লাগবে। সো আমি বললাম এই যে এখানে আসলে W1 আর এখানে বলো ধরো W2, লিমিট আমি দিলাম একটা, তাহলে এখানে লিমিট আসবে W1 W2, তাহলে এখানে কি পাওয়া যাবে? W2 মাইনাস W1, তার মানে এটাও কি? এটাও আমাদের ওই কৃতকাজের পরিবর্তন। সো যেখানে যেখানে আসলে W দেখতেছো সেগুলো সেগুলো আসলে W না, সেগুলো সেগুলো আসলে কৃতকাজের পরিবর্তন। এখানে একটা ডেল হবে, ডেল হবে, ঠিক আছে? সো এই যে তোমরা জিজ্ঞেস করছিলে না যে এখানে ডাব্লু, এখানে ডেল নাই কেন? সো ওই যে কৃতকাজ, এই কৃতকাজটা আসলে এই কৃতকাজের পরিবর্তনই বোঝায়। যেমনটা আমি প্রথমেই বললাম যে জিরো সময় কোনো কাজ হয়নি, টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ হয়েছে, এর অর্থ এই যে ডাব্লুটা কি? এটা হলো কৃতকাজের পরিবর্তনটাই বোঝাচ্ছে। সো যত জায়গায় চেঞ্জ করে ফেলো, এটাকে ডি ডাব্লু দিয়ে প্রকাশ করাটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। ডি, কি মুছে গেল কেন? এই তুমি মুছলা কেন বন্ধুরা? এই যে ডি ডাব্লু, ঠিক আছে, ঠিক আছে, এখানেও ঠিক করে দিই, এটাও ডি ডাব্লু। এটা আসলে ডাব্লু লেখা ঠিকই না, কৃতকাজের পরিবর্তন তো। আচ্ছা, তাহলে দেখো আমি যদি চাপকে আয়তনের পরিবর্তন দিয়ে গুণ করি তাহলে কতটুকু কাজ করা যায় সেটা বের করি। কখন? কখন? যখন চাপ ধ্রুবক, অনলি হোয়েন চাপ ইজ ধ্রুবক, তাই না? তাহলে দেখো তো, এবার আসো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50। আচ্ছা, কৃতকাজ কত? কৃতকাজ হলো চাপ, চাপ মানে কত? 1013.25 এত প্যাসকেল গুণন আয়তনের পরিবর্তন 1 মিটার কিউব, 1 মিটার কিউব, 1 মিটার কিউব। সবগুলা কিন্তু SI এককে আছে, প্যাসকেল SI একক, মিটার কিউব SI একক। তাহলে এটা কত আসবে? এটা আসবে 1063.25 এত জুল। তাহলে এটা হলো আমার মোট প্রদান করা শক্তি, এইটা হলো আমার মোট প্রদান করা শক্তি। বুঝছো? ক্যালকুলেটর না থাকে অ্যান্সার বলতে পারলাম না। আরে আমার কাছেও তো ক্যালকুলেটর নাই, আমি তো করতেছি, আমি ভ্যালু ওইভাবেই দিছি যেন ওই ক্যালকুলেটর ছাড়া করতে পারি। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা টপিক দেখো, টপিক তো না, একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক করো। হ্যাঁ, এই অঙ্কটা করো। এখানে দেখো একটা গ্রাফ দেয়া আছে, এটা দেয়া আছে পি, এটা দেয়া আছে ভি, এবং এই গ্রাফে তোমাকে বললো যে কোনো একটা প্রসেস হয়েছে, কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার গ্রাফটা দেখতে এইরকম, সেই ঘটনার গ্রাফটা দেখতে এরকম। এই তারপরে কি করা যায়? তারপরে ধরো এই, হ্যাঁ এই এই হলো সেই ঘটনাটা ঘটার গ্রাফ, ঘটনাটা ঘটছে, আর যে পি আর ভি এর মান এভাবে চেঞ্জ হয়েছে, এখানে চলে আসছে। এখানে কত ছিল? এখানে মানগুলো লিখে নাও। এটা ধরো 2, এটা ধরো 2, এখানে এটার মান কত? এখানে এটার মান ধরো কত হবে? এটা 6, আর এখানে এটার মান ধরো, এখানেও এই মানটা হলো 6। তোমাকে বললো যে একটা অক্সিজেন গ্যাস
এটাকে পিস্টনের মধ্যে ভরে, এটাকে পিস্টনের মধ্যে ভরে তারপর তাপ দেয়া হয়েছে, পিস্টনের মধ্যে ভরে তারপর তাপ দেয়া হয়েছে, বাইরে থেকে তাপ দেয়া হয়েছে, ডিকিউ পরিমাণ তাপ দেয়া হয়েছে। তাপ দেওয়ার কারণে গ্রাফটা এরকম হয়েছে। তোমাকে প্রশ্ন করছে যে ডিকিউ ইকুয়ালস টু কত, তোমাকে প্রশ্ন করেছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত এবং এখানে যে কৃত কাজ কত। ঠিক আছে, এই তিনটা আমাকে বের করতে বলছে। কেমনে বের করবা? দেখো কেমনে বের করা যাইতে পারে, আইডিয়া করো। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আয়তন 2 থেকে 6 পর্যন্ত পরিবর্তন হয়েছে, 2 থেকে 6 পর্যন্ত পরিবর্তন হয়েছে। তাহলে এটার মধ্যে যে গ্রাফটা আছে, এই যে গ্রাফ, এই গ্রাফটা কি প্রকাশ করবে? এই গ্রাফটা প্রকাশ করবে আমার কতটুকু কাজ করা হয়েছে। সেই গ্রাফ যেটা আছে এখানে, এই গ্রাফটা বলতেছে কতটুকু কাজ করা হয়েছে। মনে আছে কাজ আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করেছিলাম। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল। এইটা হবে আমার কাজ, কতটুকু কাজ আমি করেছি। আচ্ছা, আবার তোমরা যখন আদর্শ গ্যাস অধ্যায়টা পড়েছো, একটু মাথায় স্মরণ করো। তোমরা দেখেছিলা যে অভ্যন্তরীণ শক্তি বের করার ফর্মুলা কি ছিল? স্বাধীনতার মাত্রা ডিভাইডেড বাই 2 এন আর টি। স্বাধীনতার মাত্রা ডিভাইডেড বাই 2 এন আর টি। তো ধরো এখানে কত মোল, মোল আর তাপমাত্রা লাগবে, তাই না? মোল আর তাপমাত্রা, ধরো আমি তোমাকে বলে দিলাম যে 5 মোল, তাপমাত্রা হলো 300 কেলভিন। 5 মোল তাপমাত্রা হলো 300 কেলভিন। তাহলে তুমি এই ফর্মুলা থেকে কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করে ফেলতে পারবে। বের করে ফেলা যায় না? বের করে কিন্তু ফেলা যায়। এখানে এফ কোনটা? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, এফ হলো স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কত? এক পারমাণবিকের 3, দ্বিপারমাণবিক অথবা সরলরৈখিক গ্যাসের ক্ষেত্রে এটার মান 5, আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এটার মান 6। মনে আছে? মনে থাকার কথা, ফার্স্ট পেপারের লাস্টের চ্যাপ্টার এটা। তাহলে দেখো তো, এইখানে তুমি একটা অভ্যন্তরীণ শক্তি পাবা, এইখানে তুমি আরেকটা অভ্যন্তরীণ শক্তি বের করতে পারবা, U1 U2। অথবা এত কিছু দরকারও নাই, তো এত কিছু তো দরকারও নাই, তোমাকে ধরো এগুলো দেয়ই নাই, তাও তো হবে। তোমাকে ধরো এগুলো দেয়ই নেই, তুমি তো আরেকটা ফর্মুলা জানো, তুমি তো এটা না করে এটাও করতে পারো যে F/2 PV। মনে পড়ে? আমি তো ভুলে গেছিলাম, তোমাদের মনে থাকার কথা। হ্যাঁ, তো F/2 PV একটু স্মরণ করার চেষ্টা করো। এখানে তুমি দেখো পি এর মান জানো, ভি এর মান জানো, পি এর মান জানি, ভি এর মান জানি। তো এখানেও অভ্যন্তরীণ শক্তি বের করতে পারবো, এখানেও বের করতে পারবো। অভ্যন্তরীণ শক্তি দুই জায়গায় যদি বের করতে পারি, তাহলে এই দুই জায়গায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু হলো এটাও তো বের করতে পারবো। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে পারবো, কৃত কাজ বের করতে পারবো। বাকি থাকলো কি? কিছুই আর বাকি নেই, যোগ করলেই হয়ে গেল। তাহলে দেখো, আসো এবার করি আমরা এটার সলভ। তাহলে আসো আমরা সলভ করি হাঁটি। দেখো তাহলে প্রথমে অভ্যন্তরীণ শক্তি U1, আমি বের করবো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন DU। তাহলে কি? বর্তমান অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি। বর্তমান অভ্যন্তরীণ শক্তি কত? U2 তে কত আছে? চাপ হলো 6, এইটা হলো 6। একক যেহেতু দেওয়া নাই, ধরে নিবা SI একক। যেহেতু একক দেওয়া নাই, ধরে নিবা SI একক। তাহলে F/2 কোন গ্যাস? এটা অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? F = 5। তাহলে 5/2 গুণন চাপ কত? 6, আয়তন কত? 6 মাইনাস 5/2 আদি শক্তি কত? এইখানে 2। তাহলে চাপ কত? 2। চাপ কত? 2। আয়তন কত? 2। তাহলে হিসাব করো এটা। 5/2 কমন নিয়ে নাও, এখানে থাকলো 36 মাইনাস 4, 36 - 4। তাহলে 5/2 গুণন 32। তাহলে কত থাকতেছে এখানে? এখানে থাকবে এটা 2 আর 32 কাটো, 16। তাহলে 5 গুণন 16 কত হয়? 85 হয় মনে হয়।
আরে না 85 কেন হবে, 5 ছক 30, সাথে থেকে 3, 80 হবে, 80। এত জুল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে ওকে, তো আমাদের কিন্তু তাপমাত্রাও লাগলো না, আমাদের কিন্তু মানে ওই যে কত মোল আছে ওটা জানা লাগলো না, পি আর ভি দিয়ে বের করা সম্ভব, এই ফর্মুলা দিয়ে কিন্তু বের করে ফেলতে পারলাম। এবার আমাদের দরকার এই যে ক্ষেত্রফলটা পেয়ে গেলেই মোটামুটি কাজ শেষ, আমাদের ক্ষেত্রফলটা পাইতে হবে। তো দেখো তো এটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। এই যে উপরে একটা ত্রিভুজ, উপরে এই যে একটা ত্রিভুজ, উপরে একটা ত্রিভুজ, ত্রিভুজের এটার মান কত দেখো তো, উপরে 6 এখানে 2, তাহলে মাঝখানেরটা কত, মাঝখানেরটা উপরে 6 নিচে 2, তাহলে মাঝখানে এটা 4। তাহলে এই ত্রিভুজের ভূমি কত, 6 আর 2, মাশাআল্লাহ ভূমিও তাহলে 4। তাহলে এই ত্রিভুজের ভূমিও 4, উচ্চতাও 4, তাহলে ক্ষেত্রফল কত দেখো তো, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে কাটাকাটি করো, এটা হইব 2, তাহলে 2 2 8 জুল, তাই তো। নিচের পোরশনটা দেখো তো, এইখানে 4, এইটা কত, এটা কত, এটা তো 2 ভাই, এটা তো 0, এই দেখো 2, এটা হলো 2, তাহলে এই যে 4, এটা হলো 2, তাহলে কত হইব ক্ষেত্রফল, এই দেখো ক্ষেত্রফল, এই যে নিচের ছোট চতুর্ভুজ যেটা, এই যে মিনি চতুর্ভুজ এটা কত হবে, এটা হবে আমাদের 4 আর 2 এর গুণফল, তাহলে ভূমি গুণন উচ্চতা 4 গুণন 2, এটা হলো আমাদের 8 জুল, এটাও 4 আর 2 এ 8 জুল, বুঝছো? আচ্ছা, তাহলে টোটাল এই মোট মিলে তো আমাদের কৃতকাজ, তাহলে কৃতকাজ ডি ডাব্লিউ ইকুয়ালস টু কত, 8 যোগ 8 ইকুয়ালস টু 16 জুল। এখন আমরা প্রথম সূত্র থেকে কি জানি, থার্মোডাইনামিক্সের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, যে ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ প্লাস ডি ইউ, তাই তো, এই দুটার যোগফল এটা সমান। এবার বসাও তাহলে ডি ইউ কত 16 আর ডি ইউ কত 80 এত জুল, হিসাব করলে কত আসে, হিসাব করলে আসে 96 জুল, 96 জুল। সো দেখো আমার উত্তরগুলো কিন্তু বের হয়ে গেছে। এইটা হলো আমার ডিকিউ, এইটা হলো আমার ডিডাব্লিউ, আর এইটা হলো আমার ডি ইউ। তিনটা ফর্মুলার তিনটা জিনিস কিন্তু আমরা বের করে ফেললাম। হ্যাঁ, ওকে। এখন দেখো আরেকবার আমি সামারাইজ করি, হ্যাঁ একবার সামারাইজ করি, তাহলে জিনিসটা কি হইলো, তাহলে তুমি বুঝতে পারবা জিনিসটা কি হলো। একবার রিভিউ করি, আরেকবার রিভিউ করি। এই অঙ্কটা পারতে হলে আমাদের কোন চ্যাপ্টার পারতে হবে, আমাদের পারতে হবে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা পারতে হবে। সো ওই চ্যাপ্টারে ধরো তুমি পড়ো নাই, আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে একটা জিনিস জানাই দিলাম, তাহলে যে কোনো বস্তুর বা যে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ইউ বের করার ফর্মুলা হচ্ছে স্বাধীনতার মাত্রা ডিভাইডেড বাই 2 গুণন চাপ গুণন আয়তন। স্বাধীনতার মাত্রা জিনিসটা কি, স্বাধীনতার মাত্রা মুখস্থ একটা জিনিস, আপাতত যারা চ্যাপ্টারটা পড়ো নাই মুখস্থ একটা জিনিস জেনে রাখো। যখন এমন কোনো গ্যাস থাকে যেই গ্যাসটার মধ্যে একটা পরমাণু থাকে, যেমন কোন গ্যাস, হিলিয়াম গ্যাসের অণু কেমনে গঠিত হয়, একটা হিলিয়াম পরমাণু দিয়ে। এদের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। যেগুলা গ্যাসের দুইটা পরমাণু লাগে, যেমন অক্সিজেন O2, নাইট্রোজেন N2, হাইড্রোজেন H2, এদের আবার যেসব গ্যাসের স্ট্রাকচার সরল রৈখিক লম্বাই যে কলমের মতো, যেমন কার্বন ডাই অক্সাইড কলমের মতো লম্বা, এদের স্বাধীনতার মাত্রা 5, এফ এর মান 5, আর বাকি সবার হলো 6। সো এখানে অক্সিজেন, তাহলে এর কত হবে 5। তাহলে আমি সহজেই কিন্তু এর অভ্যন্তরীণ শক্তিটা বের করে ফেলতে পারি। এখানে অভ্যন্তরীণ শক্তি বের করব, এখানে বের করব, মাইনাস করব, তাহলে পরিবর্তনটা পেয়ে যাব। দেখো তো আমি ওটাই করলাম, এটা মাইনাস এইটা, সূত্র কি, F/2 গুণন চাপ গুণন আয়তন। এখানে কত চাপ, এখানে চাপ হলো 6, এখানে আয়তন এখানে চাপ হলো 6, এখানে আয়তন কত 6, 6 মাইনাস করবো কোনটা, এই যে আগেরটা মাইনাস করে দিব, তাহলে তো পার্থক্যটা পাচ্ছি। 5/2 লিখলাম, এই যে চাপ হলো 2, আয়তন হলো 2, হিসাব করলে আমার বের হলো 80। এটা কি বের হলো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের হইলো।
কৃতকাজ বের করব। কৃতকাজ কেমনে বের করে? এই যে গ্রাফটা, এই গ্রাফের নিচে কতটুকু ক্ষেত্রফল আছে পুরো ক্ষেত্রফলটা বের করতে হবে। এটাই তো ইন্টিগ্রেশন, এটাই তো গ্রাফ, এটাই তো ক্ষেত্রফল, এটাই তো কৃতকাজ। এখন এই পুরো জায়গাটা বের না করে আমি প্রথমে এই যে উপরের এই ছোট্ট ত্রিভুজটা বের করলাম। এই ছোট্ট ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজের উচ্চতা হচ্ছে 4, আর এই যে ভূমি, ভূমি কত? ভূমিও হচ্ছে 4। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 8 জুল। উপরের পার্টটা হয়ে গেল। থাকলো এই যে নিচে এই চতুর্ভুজের এই পার্টটা, এই চতুর্ভুজটা এবার বের করতে হবে। চতুর্ভুজটা আমি কেমনে বের করব? এই দেখো, উচ্চতা হলো 2, ভূমি হলো 4, ভূমি গুণন উচ্চতা বা দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটাই বলো না কেন, দৈর্ঘ্য গুণন প্রস্থ 8। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে? 16। এটাই হলো আমাদের কৃতকাজ। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? কৃতকাজ আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যোগ করলে, মুছে গেল কেন? যোগ করলে তুমি কি পাবা? যোগ করলে তুমি এই জিনিসটা পাবা, মানে প্রদান করা তাপ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের জিনিসপত্র। আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা এই টপিকের উপর আরও অনেকগুলো ম্যাথ সলভ করব, নতুন অনেকগুলো টপিক পড়ব। তাহলে আইডিয়া যদি একটু ঝাপসাও থাকে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আরেকদিন দেখা হবে, আবার দেখা হবে। গুড নাইট, আল্লাহ হাফেজ, সি ইউ সুন, বাই বাই।